পাওনা টাকা আদায়কে কেন্দ্র করেই নারায়ণগঞ্জে খুন করা হয় 5 জনকে। মামলার এজাহারে নাম এসেছে 3 সন্দেহভাজনের। ঢাকা থাকতেই হুমকি দিছিল, কিন্তু হুমকি করে ধরে চলে আসছে নারায়ণগঞ্জ। এরা কইতো নারায়ণগঞ্জ গেছে, নারায়ণগঞ্জ আমরা চিনি না, জাহানই তো হোক না এনতে বাইরে গেলাম। হত্যাকারীরা পূর্ব পরিচিত, সাক্ষী না রাখতে 2 শিশুকেও রেহাই দেয়নি তারা। আমরা সবগুলো কারণে বিশ্লেষণ করছি, তো যেভাবেই হোক আমরা ইনশাল্লাহ এটা বের করে ফেলব। এই দুটো শিশু পরবর্তী সময় সাক্ষ্য হিসাবে আবির্ভূত না হতে পারে, সে কারণে বোধহয় এই দুটো শিশুকে, নিরাপদ শিশুকে খুন করা হয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি শেখ জায়েদ এবং আমি ইশরাত জাহান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বির ওপর পুলিশের নির্যাতনের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা। বিচার বিভাগীয় তদন্তের পাশাপাশি 3 কোটি টাকা আর্থিক ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট। দেশের শিল্পায়নে পর্যাপ্ত বিদ্যুৎ দিতে প্রস্তুত সরকার। বিজিএমইএ এর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী। গার্মেন্টস পল্লীতে বিনিয়োগের আহ্বান। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারও বিএনপির নেতাকর্মীদের সাথে কথিত আসল বিএনপির সংঘর্ষ, ভাঙচুর, গাড়িতে আগুন। টঙ্গীর তুরাগ তীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো 51তম বিশ্ব ইজতেমা। মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা। ফিরতি পথে বাস ও ট্রেনে উপচে পড়া ভিড়। Goes up in the air. Bangladesh win by 42 runs and go 2 up in a 4-match series. এবং দ্বিতীয় টি-20তেও দাপুটে জয় বাংলাদেশের। জিম্বাবুয়ে হারল 42 রানে। সিরিজে 2-0-তে লিড টাইগারদের। শেষ 2 ম্যাচের জন্য 14 সদস্যের দল ঘোষণা। পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে নারায়ণগঞ্জে 5 জনকে হত্যা করা হয়েছে। এজাহারে এমনটাই উল্লেখ করে নারায়ণগঞ্জ সদর থানায় মামলা করেছেন নিহত তাসলিমার স্বামী শফিকুল ইসলাম। যাতে সন্দেহভাজন আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে 3 জনের নাম। এদিকে পুলিশ কর্মকর্তারা বলছেন ঘাতকরা পূর্ব পরিচিত হতে পারে বলে ধারণা তাদের। তবে খুনের মোটিভ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি এখনো। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। নারায়ণগঞ্জের বাবুড়াইলে 2 শিশুসহ 5 জনকে হত্যার পরের দিন নিহত তাসলিমার স্বামী মামলা করেন থানায়। মামলার এজাহারে উল্লেখ করা হয় তার স্ত্রী তাসলিমার কাছে 12 লাখ টাকা পেতেন নাজমা ও শাহজাহান। পাওনা টাকার জন্য বিভিন্ন সময় হুমকিও দিতেন তারা। আর এ কারণে মাসখানেক আগে রাজধানীর কলাবাগানের বাসা ছেড়ে নারায়ণগঞ্জে চলে যান তারা। তবে এত টাকা ঋণ নিয়ে তাসলিমা কি করতেন তা বলতে পারেননি শফিকুল। এজাহারে আরও উল্লেখ করা হয়েছে শফিকুলের ভাগ্নে মাহফুজ নিহত লামিয়াকে অনৈতিক কাজের প্রস্তাব দিলে লামিয়া তা পরিবারের কাছে প্রকাশ করে দিয়েছিল। সে কারণে মাহফুজও তাদের হত্যা করতে পারে। হুমকির মধ্যে ফাল ছিল, কিন্তু আমাকে জানায় নাই, আমার বলে নাই কোনো সময়। ঢাকা থাকতেই হুমকি দিছিল, কিন্তু হুমকি করে ধরে চলে আসছে নারায়ণগঞ্জ। শুক্রবারের লাস্ট জুম্মার নামাজ পরে আমি ফোন দিয়েছিলাম। ফোন দিয়ে আমার মেয়ের লগে, আমার ছেলের লগে, আমার ওয়াইফের কথা বলছি। এরা কইতো নারায়ণগঞ্জ গেছে, নারায়ণগঞ্জ আমরা চিনি না, আমরা আত্মীয় আছে সেখান আছে, নারায়ণগঞ্জ চিনি আমরা, জাহানই তো হোক না এনতে বাইরে গেলাম। রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন র্যাব পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তারা বলেন খুনের মোটিভ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে হত্যাকাণ্ডের কোনো সাক্ষী না রাখতেই শিশুদের হত্যা করা হয়েছে বলে মনে করছেন তারা। এই দুটো শিশু পরবর্তী সময় সাক্ষ্য হিসাবে আবির্ভূত না হতে পারে, সে কারণে বোধহয় এই দুটো শিশুকে, নিরাপদ শিশুকে খুন করা হয়েছে। এই পর্যায়ে পেশাদারি কর্মকাণ্ড বা অপেশাদারি কর্মকাণ্ড বলার সঠিক হবে না। তার মানে আপনার ধারণা খুনিরা পরিচিত ছিল? মনে হচ্ছে আপাতত দৃষ্টিতে আমরা সবগুলো কারণে বিশ্লেষণ করছি, তো যেভাবেই হোক আমরা ইনশাল্লাহ এটা বের করে ফেলব। এদিকে নিহতদের লাশের ময়নাতদন্তকারী চিকিৎসক জানান ভোঁতা অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে সবাইকে হত্যা করা হয়েছে। তিনি আরো জানান আঘাতের ধরন দেখে মনে হয় অপেশাদার অপরাধীরা এই ঘটনা ঘটিয়েছে। প্রধানত আঘাতের কারণেই এই মৃত্যুগুলো হয়েছে এবং আঘাতগুলো বেশিরভাগই মাথায় এবং এলোপাথারি। এখন যেভাবে এলোপাথারি ভাবে বিভিন্ন জায়গায় করানো, তাতে পেশাদার আসলে বলা সম্ভব না। নৃশংস ওই হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 3 জনকে আটক করেছে পুলিশ। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, নারায়ণগঞ্জ।
বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বির ওপর পুলিশি নির্যাতনের অভিযোগ তদন্ত শেষে প্রতিবেদন জমা দিয়েছেন মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার হাফিজ আল ফারুক। বিকেলে প্রতিবেদনটি ডিএমপি কমিশনারের কার্যালয়ে পাঠানো হয় বলে নিশ্চিত করেন তেজগাঁও জোনের উপকমিশনার বিপ্লব সরকার। এদিকে রাব্বির ওপর পুলিশি নির্যাতনের ঘটনার বিচার বিভাগীয় তদন্তের পাশাপাশি ৩ কোটি টাকা আর্থিক ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করেছেন আইনজীবী সহ ৩ জন। অন্যদিকে নির্যাতনের শিকার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা বিকাশ চন্দ্র দাসের শারীরিক অবস্থা কিছুটা ভালো হলেও এখনো তিনি কথা বলতে পারছেন না বলে জানিয়েছেন তার স্বজনরা। বিস্তারিত তারিকুজ্জামান শিমুলের রিপোর্টে। গত ৯ জানুয়ারি মধ্যরাতে বাড়ি ফেরার পথে ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বিকে তুলে নিয়ে নির্মম পুলিশি নির্যাতন ও মৃত্যুর হুমকির ঘটনা জানাজানি হওয়ার পরপরই নড়েচড়ে বসেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরদিনই ঘটনা তদন্তের দায়িত্ব বর্তায় মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার হাফিজ আল ফারুকের উপর। ৭ দিন ধরে ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের পাশাপাশি অভিযুক্ত পুলিশ সহ সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলার পর শনিবার সন্ধ্যায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয় তেজগাঁও জোনের উপকমিশনার কার্যালয়ে। রোববার বিকেলে তা ডিএমপি কমিশনারের কার্যালয়ে পাঠানো হয় বলে নিশ্চিত করেন তেজগাঁও জোনের উপকমিশনার বিপ্লব সরকার। তবে প্রতিবেদনে কি আছে তা জানাতে রাজি হননি তিনি। এদিকে রাব্বির উপর পুলিশি নির্যাতনের ঘটনার বিচার বিভাগীয় তদন্তের পাশাপাশি ৩ কোটি টাকা আর্থিক ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন ২ আইনজীবী সহ ৩ ব্যক্তি। টর্চার করা, অ্যারেস্ট করা কেন ইলিগাল ঘোষণা করা হবে না? এটা রুল চেয়েছি এডিশনাল জেলা জজের নিচে নয়, এরকম কোনো বিচারিক কর্মকর্তা কর্তৃক এটা তদন্ত করার জন্য। বর্তমানে রাব্বির শারীরিকের চেয়ে মানসিক অবস্থা বেশি বিধ্বস্ত বলে জানিয়েছেন তার স্বজনরা। শারীরিকভাবে একটু সুস্থ আছে, কিন্তু মানসিকভাবে সে এখন ক্লান্ত। কারণ অনেক সময় তার ওই কথাটা ভেসে ওঠে। সাইকোথেরাপি যেটা ওটা দিয়েছেন এবং আরও কিছুদিন লাগবে, এই জন্য রেস্টে থাকতে বলছেন। অন্যদিকে সিটি কর্পোরেশন কর্মকর্তা বিকাশ চন্দ্র দাসের উপর পুলিশি নির্যাতনের ঘটনায় ডিএমপির দেয়া বিবৃতির প্রতিবাদ জানিয়েছেন তার ছোট ভাই। পুলিশে যদি একটা বাড়ি মারে তাহলে তার ঘাড়ে এবং নাক দিয়ে মুখে রক্ত আসলো কিভাবে? পা দুটো অবশ, পায়ে টিস্যুগুলি ছিঁড়ে গেছে। ডাক্তারে বলল, বুকে বলেছে যে রক্ত জমাট বেঁধে রয়েছে। পুলিশের যে বক্তব্য সেটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমি। এছাড়া সাধারণ মানুষের উপর পুলিশি নির্যাতনের এসব ঘটনার প্রতিবাদে রোববার রাজধানীতে মানববন্ধন করে বেশ কয়েকটি সংগঠন। তারিকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। গোলাম রাব্বি ও বিকাশ চন্দ্রের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ খতিয়ে দেখতে কাজ করছে পুলিশের আরও 2টি তদন্ত কমিটি। এবার পুলিশের হাতে বরিশালের আগৈলঝড়ায় স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় এক নেতার নির্যাতিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে তিনি গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় গতকালই পুলিশের এক কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। তবে মূল নির্যাতনকারী ওসি মনিরুল ইসলামের শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতের স্বজনরা। রিপোর্ট ফিরদাউস সোহাগের, তথ্য মাহমুদুন নবীর তোলা ছবিতে ডেস্ক রিপোর্ট। নির্যাতিত ও তার স্বজনরা জানায়, রোববার সকালে উপজেলার গৈলা ইউনিয়নের শিপাশা গ্রামের পথ দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে গাছ পড়ে থাকায় ক্ষিপ্ত হয়ে ওঠেন আগৈলঝড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম। এ সময় তিনি গাড়ি থেকে নেমে গাছটি কার জানতে চাইলে থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বাদল গাছটি নিজের বলে দাবি করেন। এরপরই ওসি তার উপর চড়াও হন বলে অভিযোগ করা হয়। এ সময় বাদলকে অকথ্য ভাষায় গালাগালির এক পর্যায়ে মারধরও করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আমাকে বললো যে গাছ কাটতে, আমি তো বুঝতে পারিনি যে উনি, আমি মনে করছি, আমি বললাম যে স্যার আমার গাছ। এই কয় শুয়ারের বাচ্চা, রাস্তাটা কি তোর বাপে? এই দরজাটা খুললে নামবে আমার একটা থাপ্পড়, এমন এক ঘুষি মারছে, আমার লাতেই ঘুষি। আমি ওই জায়গায় অজ্ঞান হয়ে পড়ি। অনেক মারছে, তারপর কালকে রাত্রেও খুব অসুস্থ হয়ে পড়ছিল। এদিকে আর কোনো নিরাপরাধ ও নিরীহ মানুষ যাতে পুলিশের নির্মম নির্যাতনের শিকার না হয় সেজন্য জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিত স্বজন ও এলাকাবাসী। ওসির যে ড্রাইভার ছিল গাড়ির, হেও অনেক মারধর করছে, মারধর করার পর ও বেহুশ পড়ছে। এখন আমরা এলাকাবাসী মনে করি ইয়ার ওসির কড়া বিচার চাই। ওসি সাহেব কেন সে ক্ষমতার অপব্যবহার করলো, এজন্য তার কড়া বিচার চাই প্রশাসনের কাছে। পুলিশ বলছে ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য 1 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই বিষয়ে গৌরনদী সার্কেলের এসপি তদন্ত করছেন, তার তদন্ত রিপোর্ট পাওয়ার পরে আমরা যথাযথ ব্যবস্থা নিব। এই ঘটনায় রোববার সন্ধ্যায় তাৎক্ষণিকভাবে কনস্টেবল মোখলেসুর রহমানকে আগৈলঝড়া থানা থেকে ক্লোজড করা হলেও মূল নির্যাতনকারী ওসি মনিরুল এখনো রয়ে গেছেন যে কোনো ধরনের শাস্তির বাইরে। সময় সংবাদ, বরিশাল। কিছু পুলিশ সদস্যের এমন বেপরোয়া আচরণের কারণ এবং সংশোধনের পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনেরা। এ নিয়ে একটি রিপোর্ট থাকছে সংবাদের পরের অংশে। দেশের শিল্পায়নের প্রসারে ব্যবসায়ীদের চাহিদা মতো পর্যাপ্ত বিদ্যুৎ সংযোগ দিতে সরকার প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তৈরি পোশাক শিল্প মালিক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ এর নবনির্বাচিত নেতাদের সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী এই প্রতিশ্রুতি দিয়েছেন। সকাল 11টায় বিজিএমইএ এর নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে তৈরি পোশাক শিল্পের প্রসার নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় দেশে শিল্পোন্নয়নে তার সরকারের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে ব্যবসায়ীদের জানান শেখ হাসিনা। তিনি বলেন, পোশাক শিল্পে নানা ধরনের ঝুঁকি মোকাবেলায় সরকারের বিভিন্ন পরিকল্পনা রয়েছে। এছাড়াও পোশাক শিল্পকে আরও এগিয়ে নিতে সরকার যে গার্মেন্টস পল্লীর জায়গা নির্ধারণ করেছে সেখানে ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বানও জানান প্রধানমন্ত্রী। আমরা যখন সরকার গঠন করলাম তখন গ্যাস উৎপাদন ছিল দৈনিক মাত্র 1600 মিলিয়ন ঘনফুট। 2009 সরকার গঠন করার পর এই 7 বছরে আমরা এটা বৃদ্ধি করেছি 2728 মিলিয়ন ঘনফুটে। সেটা তো সবাই ব্যবহার করছে এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে। এখন কিন্তু আমার বিদ্যুতের কোনো অভাব নাই। কাজে বিদ্যুৎ যদি আপনারা আরো চান আমরা বিদ্যুৎ কিন্তু দিতে পারবো। কাজে বিদ্যুৎ উৎপাদন এখন আমাদের প্রায় 14,000 মেগাওয়াটের সক্ষমতা আছে। আপনি যদি চান আমি এই মুহূর্তে 12,000 মেগাওয়াট উৎপাদন করে দিতে পারি। ইন্ডাস্ট্রির জন্য যত বিদ্যুৎ দরকার সেটা দিতে কিন্তু আমি প্রস্তুত। কাজে আপনারা বলেন কত লাগবে আমরা দিতে পারবো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয় দখল করতে গিয়ে বিএনপি ও ছাত্র দলের নেতাকর্মীদের ধাওয়ার মুখে আবারও পালিয়ে গেল কথিত আসল বিএনপি সংগঠনের নেতাকর্মীরা। এ সময় সংগঠনটির মিছিলে থাকা সাউন্ড সিস্টেমের একটি পিকআপ ভ্যান ভাঙচুরের পর আগুনে পুড়িয়ে দেওয়া হয়। ঘটনাটিকে সরকারের রাজনৈতিক কৌশল বলে সমালোচনা করেছে বিএনপি। আসল বিএনপির ব্যানারে একটি মিছিল নিয়ে রোববার বিকেল 4:45টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের কাছে আসতেই তাদের ধাওয়া করে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ধাওয়ার মুখে মিছিলকারীরা সঙ্গে সঙ্গেই পালিয়ে যায়। এ সময় বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা মিছিলটির সাউন্ড সিস্টেমের পিকআপ ভ্যানে ভাঙচুর চালানোর পাশাপাশি আগুন দিয়ে তা পুড়িয়ে দেয়। এ ঘটনায় আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই দিক থেকে একটা মিছিল আসছিল, হঠাৎ করে এসে আগুন ধরে দিছে, এদেরকে মারপিট করছে। এটুকু আমি ওই ড্রাইভারের কাছ থেকে শুনছি। তো আমি এসে তো আগুনটা নিভাইছি। আমরা শিল্পকলার থেকে পার্টি অফিসের সামনে আসছিলাম, জাস্ট একটা প্রোগ্রাম হবে, সামনে একটা ব্যানার ছিল, ওনার ব্যানার নিয়ে আসতে আসে যে সামনে এসে ওই দিয়ে লোকজন এসে আগুন ধরে দিল। ঘটনার পরপর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। এ ঘটনায় সরকারের ইন্ধন রয়েছে বলে গণমাধ্যমের কাছে অভিযোগ করেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরকার গোয়েন্দাদেরকে দিয়ে পাড়া মহল্লা বস্তি থেকে টোকাইয়ের নেতৃত্বে দিয়ে পার্টি অফিসের সামনে দিয়ে একটা মিছিল করলেই মনে হয় মানুষ এটা বিশ্বাস করবে। এটি এই সরকারের একটি হীন কৌশল, একটি হীন অপকর্ম। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এ ব্যাপারে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে গাড়ি পোড়ানো ও হামলার প্রতিবাদ জানান কথিত আসল বিএনপি সংগঠনের নেতা কামরুল হাসান নাসিম। আজকে যারা বলবে শাসক দলের সঙ্গে বোধহয় কামরুল হাসান নাসিমের একটা প্যাকেজ আছে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি তাই হতাম তার একটা কথা থাকতো যে হ্যাঁ দায়িত্ব দিয়েছে আমি করে দিচ্ছি। আমি তো সাধারণ মানুষ। এর আগে গত 2রা জানুয়ারি প্রথম দফায় বিএনপি কার্যালয় দখল করতে এসে হামলার শিকার হয়ে পালিয়ে গিয়েছিল কথিত আসল বিএনপি। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। ময়মনসিংহে একটি বাড়ি থেকে পুলিশের অভিযানে 2টি পিস্তল ও অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম জব্দ। গাজীপুর থেকে 5টি টাইম বোমা সদৃশ বস্তু উদ্ধার। মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি আর বিশ্বের কল্যাণ কামনার মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে শেষ হলো 51তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। আখেরি মোনাজাতে লাখ লাখ মুসল্লি দুহাত তুলে মহান আল্লাহর দরবারে মোনাজাতে অংশ নেন। এ সময় তাদের আমিন আমিন ধ্বনিতে প্রকম্পিত হয় পুরো এলাকা। আখেরি মোনাজাতে পরিচালনা করেন তাবলিগ জামাতের মুরব্বী দিল্লির মাওলানা মোহাম্মদ সাদ। মোনাজাত শেষে দিনের দাওয়াত নিয়ে ফিরতে শুরু করেন মুসল্লিরা। ইজতিমা প্রাঙ্গণ ঘুরে এসে রিপোর্ট করছেন তাফসির বাবু। মনের শত আকুতি আর দরদ ভরা কণ্ঠে সৃষ্টিকর্তার কাছে ক্ষমা প্রার্থনা। লাখো মুসল্লির আমিন আমিন ধ্বনি ছড়িয়ে পড়ে টঙ্গীর তুরাগ তীর ও আশেপাশের এলাকায়। তৈরি হয় অন্যরকম এক আবহ। লাখো মানুষ একসাথে সৃষ্টিকর্তার কাছে ফরিয়াদ জানানোর এই প্রার্থনায় অংশ নেন।
ইজতেমার শেষ দিনে ভোরের আলো ফোটার আগেই টঙ্গী অভিমুখে যাত্রা শুরু হয় ধর্মপ্রাণ মুসল্লিদের। বেলা 10টা নাগাদ পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে। ঈমান, আমল, আখলাক ও দিনের পথে মেহনতের বিষয়গুলো ঠাঁই পায় হেদায়েতি বয়ান ও আখেরি মোনাজাতে। প্রায় আধা ঘন্টা ব্যাপী মোনাজাত পরিচালনা করেন ভারতের মাওলানা মোহাম্মদ সাদ। হুজুর বর্ণনা করতেছিলেন যে আমরা কিভাবে আমাদের ইমানটাকে শক্তিশালী করতে পারি, আর আমরা আমাদের ইমানকে শক্তিশালী করে আমরা আমাদের নামাজটাকে যাতে করে আমরা সর্বদাই পালন করতে পারি। আমাদের আত্মীয় স্বজন, নিজেদের জন্য, দেশবাসীর জন্য, এবং আমরা যাতে এই সারা পৃথিবীকে সন্ত্রাস মুক্ত রাখতে পারি সেজন্যই সবার জন্য দোয়া করলাম। সাহাবীদের যে আমলগুলো ছিল ওগুলোকে আবার পূর্ণভাবে আমাদের ভিতরে চলে আসতে পারে, এটা এখন আমরা নিয়ে যাচ্ছি। হাদিসের কথা জানবো, আল্লাহর পথে চলবো, আমল করব। ইনশাল্লাহ আমরা ভালো ভালো কাজ করব, খারাপ কাজ করব না। ইসলামের সঠিক অনুশীলনের শিক্ষা আর পাপ মোচনের আশায় ইজতেমায় আগত মুসল্লিরা কৃপা চেয়েছেন খোদার কাছে। নিজের গুনাহমাফ চাইছি, পরিবার পরিজনের গুনাহমাফ চাইছি, সারা উম্মতের জন্য গুনাহমাফ চাইছি। সমস্ত উম্মতের মধ্যে হেদায়েতের আলো, ইমানের আলো, ইমানের উপর চলতে পারে। আল্লাহরে রাশি খুশি করার জন্য আমরা এখানে ছিলাম। ওখান থেকে আজকে 3 দিন পরে মুনাজাত করে আমরা ইনশাআল্লাহ আল্লাহর মধ্যে বাড়ি ঘরে চলে যাইতেছি। ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নেন 16টি জেলার মুসল্লিরা। ইজতেমায় আগত লাখো মুসল্লি কেঁদে কেটে তাদের মনের ফরিয়াদ জানিয়েছেন মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। দুনিয়ার এই জীবনে শরিয়াসম্মত জীবনযাপন আর পরকালে মুক্তি লাভের শিক্ষা নিয়েই বাড়ি ফিরছেন তারা। তাফসির বাবু, সময় সংবাদ, গাজীপুর। এদিকে বিশ্ব ইজতেমার আখিরে মোনাজাত শেষে সড়ক ও রেলপথে গন্তব্যে ফিরেছেন বেশিরভাগ মুসল্লি। পরিবহন সংখ্যা কম থাকায় পায়ে হেঁটে কিংবা গণপরিবহনে গাদাগাদি করে ফেরেন তারা। তবে মোনাজাতে অংশগ্রহণ করতে পেরে সব কষ্ট দূর হয়েছে বলে মন্তব্য মুসল্লিদের। বিস্তারিত জানাচ্ছেন মিজানুর রহমান কবির। আখেরি মোনাজাত শেষে তুরাগের আশপাশের রাস্তায় ভিড় বাড়তে থাকে মুসল্লিদের। বাস, ট্রাক, এমনকি রিক্সা ভ্যানে করেও বিভিন্ন গন্তব্যের দিকে ছোটেন মুসল্লিরা। এসব পরিবহনে ছিল অতিরিক্ত ভিড়। তবে গণপরিবহন সংকটের কারণে বেশিরভাগ মুসল্লি কয়েক কিলোমিটার পথ পায়ে হেঁটে পাড়ি দিয়েছেন। যে উদ্দেশ্যে তারা এখানে এসেছিলেন, অর্থাৎ মোনাজাতে অংশগ্রহণ করা, সেটি সফল হয় খুশি মনেই বাড়ি ফিরছেন মুসল্লিরা। ইজতেমার উদ্দেশ্যে আসছি, এই টঙ্গী ইজতেমার মাঠ থেকে এখন দেশের দিকে রওনা দিচ্ছি। আল্লাহর কামে কোনো কষ্ট নাই, সবের যত আগামে তো সব হবো। আজকের কষ্ট মনে হয় আখিরাতে আল্লাহর কাছে পানা পাই, তাহলে সেই জন্য আমাদের এই কষ্ট কোনো কষ্ট মনে হয় না। এদিকে টঙ্গী থেকে কমলাপুর পর্যন্ত 12টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করে বাংলাদেশ রেলওয়ে। এসব পরিবহনেও জীবনের ঝুঁকি নিয়ে ওঠেন ঘরে ফেরা হাজার হাজার মুসল্লি। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। বিচারহীনতা আর রাজনৈতিকভাবে পুলিশকে ব্যবহার করার কারণেই এক শ্রেণীর পুলিশ সদস্য বেপরোয়া হয়ে উঠছে বলে মনে করছেন বিশিষ্টজনরা। এই প্রবণতা রোধে বাহিনীকে আধুনিকায়ন ও উন্নত প্রশিক্ষণ দেওয়ার পরামর্শ তাদের। সেই সঙ্গে ব্রিটিশ আমলের পুলিশ আইনের সংস্কারের কথাও বলছেন তারা। বিস্তারিত ফেরদৌস লিপির রিপোর্টে। এক শ্রেণী পুলিশ সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজি, দুর্নীতি এবং কারণে অকারণে সাধারণ মানুষকে হয়রানি করার অভিযোগ বেশ পুরনো। কিন্তু সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া আটক করে প্রকাশ্যে নির্যাতন সাম্প্রতিক সময়ে যেন আতঙ্কে পরিণত হয়েছে। বিশেষ করে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বি এবং ঢাকা সিটি কর্পোরেশন কর্মকর্তা বিকাশ চন্দ্র দাস নির্মম পুলিশি নির্যাতনের শিকার হলে বিষয়টি নতুন করে আলোচনায় আসে। ব্রিটিশ ঔপনিবেশিক আইনে পুলিশ বাহিনী পরিচালিত হওয়ার পাশাপাশি অনেক ক্ষেত্রে রাজনৈতিক উদ্দেশ্যে এই বাহিনীকে ব্যবহার এবং নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতার কারণে এমন ঘটছে বলে মনে করেন এই অপরাধ বিজ্ঞানী। যে ক্ষমতায় এসছে সে পুলিশ বাহিনীকে ব্যবহার করেছে, ফলে আমরা দেখেছি 11টা কমিশন হলেও পুলিশের খুব বড় ধরনের রিফর্ম হয়নি। কারণ পুলিশ একটা হাতিয়ার হিসেবে, শাসক বাহিনীর হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। বিচারহীনতার সংস্কৃতি, অর্থাৎ যারা এই ধরনের কাজ করেছে তাদের বেশিরভাগই দেখা যাচ্ছে হয়তো ক্লোজ করে নেওয়া হয়। এই ক্লোজ করে নেওয়ার ফলে দেখা যাচ্ছে যে তাদের হয়তো যে বিচারটা তাদের করা দরকার ছিল সেই বিচারটা না হওয়ার কারণে তারা এটা ইন্সপায়ার্ড হয়। পুলিশের দক্ষতা বাড়ানোর সাথে সাথে এই বাহিনীকে আধুনিকায়নের কথা বললেন এই নিরাপত্তা বিশ্লেষক। অনেক দ্রুত পুলিশের সংখ্যা বৃদ্ধি করছে, কিন্তু তা সত্ত্বেও তাদের যে একটা ট্রেনিং, তাদের যে প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ,
এই বিষয়টার উপর জোর দিতে হবে। পুলিশ বাহিনীর জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি অভিযুক্ত পুলিশ সদস্যের দৃষ্টান্তমূলক শাস্তি হলে এই ধরনের ঘটনা কমে আসবে বলে অভিমত বিশ্লেষকদের। এছাড়া কতিপয় পুলিশ সদস্যের কারণে পুরো বাহিনীর সুনাম ক্ষুণ্ণ হচ্ছে বলেও মন্তব্য করেন তারা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। ময়মনসিংহ শহরের মাসকান্দা এলাকায় স্থানীয় একটি পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদকের বাসা থেকে বেশ কিছু অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। ভোর 5টার দিকে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে বাসা থেকে আটক করে। বিস্তারিত জানাচ্ছেন হারুনুর রশিদ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর 5টার দিকে ময়মনসিংহ শহরের মাসকান্দা এলাকায় দৈনিক জাহান পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদকের বাসায় অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। অভিযানে 2টি পিস্তল, 6 রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় দৈনিক জাহান পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মেহেদী হাসান নাদিম ও নৈশ প্রহরী মোহাম্মদ রাসেলকে আটক করা হয়। আটককৃতদের ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটককৃতরা অস্ত্র ব্যবসায়ী বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের। দেশীয় অস্ত্র সহ আগ্নেয়াস্ত্র তৈরির যে সমস্ত সরঞ্জাম আছে, বোঝা যায় যে সে একটা অস্ত্র তৈরি করে বিক্রি করে। হয়তো আমরা জিজ্ঞাসাবাদে আরো ব্যাপক জানতে পারবো, তদন্তকালে সেগুলো প্রকাশিত হবে। আপাতত আমরা এইটুকুই বলতে পারছি। এদিকে পৈতৃক সূত্রে মেহেদী হাসান নাদিম পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক হলেও নিয়মিত সাংবাদিকতায় তাকে দেখা যায়নি বলে জানান স্থানীয়রা। ডিবি পুলিশ কার্যালয় থেকে হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। এদিকে গাজীপুরের কুনিয়া তারগাছ এলাকা থেকে 5টি টাইম বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকালে ইজতেমা ময়দানের 2 কিলোমিটারের মধ্যে অভিযান চালানো হয়। এ সময় কুনিয়া তারগাছ এলাকার বালুর মাঠ থেকে 5টি টাইম বোমা সদৃশ বস্তু ও একটি রিমোট কন্ট্রোল উদ্ধার করে পুলিশ। বিশ্ব ইজতেমায় আগত দেশি বিদেশি মুসল্লিদের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য একটি গোষ্ঠী বোমা হামলার পরিকল্পনা করছিল বলে ধারণা পুলিশের। কুনিয়া তারগাছ যে বালুর মাঠে অভিযান চালিয়ে এবং তল্লাশি করে আমরা সেখান থেকে 5টি বোমা, 5টি টাইম বোমা এবং একটি রিমোট কন্ট্রোল আমরা উদ্ধার করেছি। সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমরা এখন নিষ্ক্রিয় করেছি। তবে এটা উদ্দেশ্য ছিল, আমার মনে হয় যে এই যে মুসল্লিরা, লক্ষ লক্ষ মুসল্লিরা যে আসছে এই বিশ্ব ইজতেমায় স্বতঃস্ফূর্তভাবে আসছে, তাদের জনমনে আতঙ্ক করার জন্য বোধহয় একটা গোষ্ঠী এটা করার চেষ্টা করছিল। সন্ধ্যার সময় আরো থাকছে। নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে আশা তেহরানের। এখনো অনিশ্চয়তা ইউরোপের আর্থিক প্রতিষ্ঠানগুলো। টানা 7 দিন ধরে দেশের 37টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলছে শিক্ষকদের কর্মবিরতি। শিক্ষা কার্যক্রম স্থবির হয়ে পড়ায় বিপাকে পড়া শিক্ষার্থীরা বলছেন সেশন জটের আশঙ্কার কথা। এদিকে শিক্ষা মন্ত্রণালয়ে লিখিত প্রস্তাবনা পাঠানোর পাশাপাশি সমস্যার সমাধানে দ্রুত সরকারের সহযোগিতা কামনা করছেন আন্দোলনরত শিক্ষকরা। তালাবদ্ধ ক্লাসরুমে থমকে গেছে দেশের 37টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতেই এমন হোঁচট খাওয়ায় সবচেয়ে বেশি হতচকিত প্রথম বর্ষের শিক্ষার্থীরা। রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছিল অনেকটাই শিক্ষার্থী শূন্য। স্বপ্ন ছিল যে ভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা করব, তো সেই স্বপ্নটা পূরণ হয়েছে, ভর্তি হয়েছি, বাট পড়ালেখা ক্লাস এখনো শুরু হয় নাই। ক্লাসের 7টা আমরা এখনো পাই নাই। সঠিক সময়ে ক্লাস হলে আমরা সবকিছু দ্রুত সিলেবাসটা কভার করতে পারতাম, অনেক ভালোই হতো। একই অবস্থা ছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও। এখন পরীক্ষার সময়, এই সময়টাতে আমরা পরীক্ষা দিতে পারছি না, ক্লাস করতে পারছি না, আমাদের সেশন জটটা আরো বেড়ে যাচ্ছে। আমাদের সরকারের যদি এটা বিবেচনা করতো বা তাদের দাবি দাওয়াগুলো পূরণ করতো, আমি মনে করি অনেক ভালো হবে। দুপুরে এক সংবাদ সম্মেলনে 8ম বেতন কাঠামোতে 7ম বেতন কাঠামোর সকল সুবিধা বহাল রেখে একটি লিখিত প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। 3 থেকে 1 পর্যন্ত 7ম জাতীয় বেতন কাঠামোতে যেভাবে যেতেন সেভাবে আমরা যেতে চাই। আমরা কোনো বাড়তি সুবিধা সেখানে চাচ্ছি না। পাশাপাশি সিনিয়র সচিব যেটি করা হয়েছে সেই পদমর্যাদায় আমাদের একটা পার্সেন্টেজ আমরা সেখানে চেয়েছি। সমস্যার সমাধানে সরকার কত দ্রুত উদ্যোগী হবেন সেদিকেই দৃষ্টি শিক্ষক, শিক্ষার্থী সহ সবার। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা।
সাভারের হেমায়েতপুরে ট্যানারি শিল্প নগরীতে কারখানা স্থানান্তরের বিষয়ে ৮০টি প্রতিষ্ঠানকে উকিল নোটিশ পাঠিয়েছে শিল্প মন্ত্রণালয়। বাকি ট্যানারিগুলোকে আগামী ২-১ দিনের মধ্যে নোটিশ পাঠানো হবে। বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেছেন প্রকল্প পরিচালক আব্দুল কাইয়ুম। শনিবার প্রথম ধাপে ২৫টি ট্যানারিকে নোটিশ পাঠানো হয়। বুধবার এক অনুষ্ঠানে নির্দিষ্ট সময়ের মধ্যে ট্যানারি স্থানান্তরে ব্যর্থ হলে উকিল নোটিশ পাঠানোর ঘোষণা দেন শিল্পমন্ত্রী। ওই দিন দুপুর ২টায় কারখানা স্থানান্তরের বিষয়ে শিল্পমন্ত্রীর দেয়া ৭২ ঘণ্টার আলটিমেটাম শেষ হয়। ২১শে বইমেলাকে কেন্দ্র করে কর্মব্যস্ত দিন পার করছেন ছাপাখানার কারিগররা। পাঠক আকর্ষণে কারিগরদের পাশাপাশি ব্যস্ততা বেড়েছে প্রকাশকদেরও। রাজধানীর বাংলা বাজারে প্রকাশনের দোকানগুলোতে ইতোমধ্যেই শোভা পাচ্ছে নতুন বই। আসছে বইমেলায় নিরাপত্তার পাশাপাশি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে বিগত কয়েক বছরের ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব বলে আশা করছেন প্রকাশকরা। বিস্তারিত মুজাহিদ শুভর রিপোর্টে। যেন আর বিরতি নেই ছাপাখানার। অমর ২১শে গ্রন্থমেলার বই ছাপাতে বাংলা বাজারের ছাপাখানাগুলোতে নির্ঘুম সময় কাটাচ্ছেন কারিগররা। তবে পরিশ্রম বাড়লেও অতিরিক্ত কর্মঘণ্টায় বাড়তি আয়ের আশায় আনন্দেরও যেন কমতি নেই তাদের। বইমেলার সামনে রেখে আমাদের ওভারটাইমটা বেশি হচ্ছে, এর জন্য আমরা বেশি অর্থে টাকা পাচ্ছি। শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রচ্ছদ কর্মীরাও। পাঠকদের আকর্ষণ করতে বাহারি রং দিয়ে তৈরি করছেন মনের মাধুরী মেশানো প্রচ্ছদ। অন্যদিকে বই বাঁধাইকারীরা হাত চালাচ্ছেন স্বাভাবিক সময়ের থেকেও দ্রুত গতিতে। এখন আমরা কাজ করছি 13-14 ঘন্টা, আপনি আমাদের কাজ আরো বাড়তে হবে, 16-17 ঘন্টা কাজ করব। সামনে বইমেলা তো সেই জন্য পরিশ্রম তো করতেই হবে। বইমেলা সবাই উপভোগ করবে, আমরা উপভোগ করব। তবে প্রকাশকরা বেশি বিবেচনায় আনছেন নিরাপত্তার বিষয়টি। রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে বিগত বছরগুলোর ক্ষতি পুষিয়ে নেবেন বলেও আশা করছেন তারা। বইগুলি আমরা এখন মুদ্রণ করতেছি এবং বাদাই করতেছি। আমরা সবসময় চাই যে মেলায় বইগুলি প্রথম দিন থেকেই সবই প্রদর্শিত হোক, এতে আমাদের প্রচার এবং বিক্রি দুইটাই বাড়ে। আমরা আশা করি এইবার এই রাজনৈতিক অস্থিরতা থাকবে না, গত 2 বছরের ক্ষতিটা আমরা এবার পুষিয়ে নিতে পারবো। প্রেস থেকে আনা প্রস্তুতকৃত বইগুলো এখনই সাজিয়ে রাখা হচ্ছে প্রকাশনীর দোকানগুলোতে। আসন্ন প্রাণের বই মেলায় নতুন বইয়ের সৌরভ পেতে পাঠকদের পাশাপাশি এখনই তাই অপেক্ষার প্রহর গুনছে লেখক প্রকাশকরাও। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজধানীর আগারগাঁওয়ে 17তম দিনের মতো চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। দিন গড়ানোর সাথে সাথে বাড়ছে বেচা বিক্রি আর ক্রেতা দর্শনার্থী সমাগম। এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে আছেন আমাদের রিপোর্টার তোহা খান তামিম। চলে যাচ্ছি তার কাছে। তামিম। ইশরাত, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আজকে 17তম দিন। আপনি জানেন যে আজকে রবিবার, কর্মব্যস্ত দিন শেষ করে আজকে কিন্তু সকল মানুষ কর্মব্যস্ত দিন শেষ করে কিন্তু অফিস আদালত শেষ করে মেলায় চলে আসছে এবং তাদের পছন্দীয় পণ্যটি কিনে নিচ্ছে এখান থেকে। আপনি জানেন যে গত 2 দিন ছুটি ছিল, ছুটির দিনেও কিন্তু আমরা বেশ ভিড় লক্ষ্য করেছি। আজকে কিন্তু সব অফিস আদালত খুলে গেছে এবং এখানে বেশ প্রচণ্ড ভিড় লক্ষ্য করা যাচ্ছে মানুষের। আপনি জানেন যে যেখানে ভিড় আর সেখানে নিরাপত্তার প্রশ্নটি এসেই যায়। তো আমি এই নিরাপত্তার বিষয় নিয়ে দেখেছি, কয়েকজন পুলিশের সাথে কথা বলেছি, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলেছি। তো এই মুহূর্তে আমি এখানকার মেলায় যিনি নিরাপত্তার দায়িত্বে আছেন ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে আমি কথা বলবো। তো আমি জানার চেষ্টা করবো আসলে মেলার কি কি নিরাপত্তা তারা আসলে গ্রহণ করেছেন। আন্তর্জাতিক বাণিজ্য মেলা পুরা মেলাটাই নিরাপত্তার চাদরে ঢাকা। এই মেলাটিকে আমরা 3টে শিফটে ভাগ করেছি। প্রতিনিয়ত এক একটা শিফটে 200 থেকে 250 পুলিশ ডিউটি করছে। এখন পর্যন্ত কোনো দুর্ঘটনা ইনশাল্লাহ নেই, আগামীতেও হবে না বলে আমার বিশ্বাস। ইসরাত, আপনি শুনছিলেন যে নিরাপত্তা নিয়ে কথা বলছিলাম। এখানকার যে নিরাপত্তার দায়িত্বে আছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলছিলাম। তিনি আমাকে জানাচ্ছিলেন যে এই পর্যন্ত কোনো রকম অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি এবং এখানে পর্যাপ্ত নিরাপত্তা নেওয়া হয়েছে। আর এখানে প্রতিদিনই মানুষের ভিড় কিন্তু বাড়ছে। আর আমরা এখন বলতে পারি যে মেলার কিন্তু প্রথমার্ধ শেষ। আজকে মাসের 17 তারিখ এবং 17তম মেলার 17তম দিন চলছে। আমি কয়েকজন দর্শনার্থীর সাথে কথা বলেছিলাম, তারা আমাকে জানাচ্ছিলেন যে এখানে বেশ জিনিসপত্র যে দাম, তারা বলছেন যে দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে, কিন্তু বরাবরই খাবারের যে জিনিসপত্র, সেই খাবারের জিনিসপত্রের দাম কিন্তু তারা বলছেন যে একটু বাড়তি। তারা এও বলছেন যে আসলে মেলা উপলক্ষে কিন্তু বরাবরের দাম কম হওয়া উচিত বলে তারা মনে করেন। তো সব মিলে বলা যায় যে একটি শীত ভাব আছে এবং এই শীতের মধ্যে কিন্তু মেলায় ব্যাপক চমৎকার পরিবেশে মেলা উপভোগ করছেন ক্রেতা দর্শনার্থী এবং ব্যবসায়িকরা। তো ইরশাদ, এই ছিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে এখানকার সর্বশেষ। ইরশাদ। দর্শক, বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে তোহা খান তামিম জানাচ্ছিলেন ক্রেতা দর্শনার্থী সমাগমের খবর।
ঢাকা শহরকে বসবাসের উপযুক্ত করতে আবারও সবার সহযোগিতা চাইলেন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। এ সময় ঢাকাবাসীর প্রত্যেককে মেয়রের ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন মেয়র সাইদ খোকন। এ সময় তিনি নগরবাসীকে নিজ ঘরের মতোই ঢাকা শহরকে ভালোবেসে পরিষ্কার রাখার আহ্বান জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ.আ.ম আরেফিন সিদ্দিকীর সভাপতিত্বে অভিযানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় শিগগিরই ঢাকা শহরের সব সড়কে পরিবেশ বান্ধব লাইট লাগানো হবে বলে জানান সাইদ খোকন। এই শহরের প্রত্যেকটি নাগরিককে আমি একজন মেয়রের ভূমিকা দেখতে চাই। প্রায় 275টি রাস্তা ঢাকা শহরের এই জানুয়ারি মাস থেকে আমরা সংস্কার করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি। 21শে ফেব্রুয়ারিতে যেদিন আমাদের ভাষা শহীদদেরকে আমরা সবাই মিলে স্মরণ করি, সেই দিনে আমরা ঢাকা শহরের এই ইউনিভার্সিটি, এই এলাকা সহ এই শাহবাগ চত্বর থেকে নিয়ে শুরু করে বাংলা মোটর হয়ে আমাদের এই এলাকাকে আমরা এলইডি লাইটে রূপান্তর করে দেব। আগামী 17 এপ্রিল 5 বছর পূর্ণ করতে যাচ্ছে সময় সংবাদ। এ উপলক্ষে মাস জুড়ে দেশের প্রতিটি জেলায় দর্শকের কাছে যাচ্ছে সময়ের সংবাদ দল। জানবে সময় সংবাদ নিয়ে তাদের মতামত। এরই অংশ হিসাবে বিকেলের বরগুনায় আয়োজন করা হয় দর্শকের কাছে অনুষ্ঠানের, যেখানে ভিড় জমান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। গত 5 বছরে সময় সংবাদ কতটুকু প্রত্যাশা পূরণ করতে পেরেছে তা জানতে চাওয়া হলে নিজেদের নানা অনুভূতি ব্যক্ত করেন দর্শকরা। এর আগে সকালে পটুয়াখালীতেও আয়োজন করা হয় দর্শকের কাছে অনুষ্ঠানটির। এ সময় দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভিন্ন মাত্রা পায় অনুষ্ঠানটি। সময় সংবাদকে এগিয়ে নিতে নানা পরামর্শের পাশাপাশি বিভিন্ন সমালোচনা তুলে ধরেন দর্শকরা। অপরাধ যে সংগঠিত হয় সেই অপরাধের অনুসন্ধানী সংবাদ প্রচার করে, তাহলে মনে হয় সমাজে অপরাধ প্রবণতা দূরকরণে সময় টিভি আরো বেশি ভূমিকা রাখতে পারবে। সময় টিভি অপরাধমূলক চিত্র এবং সরকারের পাশাপাশি সরকারের যে উন্নয়নমূলক কর্মকাণ্ডটা যেভাবে অপরাধ তুলে ধরে, ঠিক তেমনি করে সরকারের সাফল্যটা যেটা আসে। যারা যুদ্ধকালীন ক্ষতিগ্রস্ত হয়েছে, অত্যাচারিত হয়েছে, মিডিয়ায় যদি প্রকাশ করেন, জনগণ এবং নূতন প্রজন্ম মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারবে। আমি সকাল 8টায় ঘর থেকে বেরোনোর আগে আপডেট দেখে আসতে চাই, কিন্তু ওই সকাল 8টার খবরটাই যাতে বিজ্ঞাপন ছাড়া হয়। বিষয়ভিত্তিক যদি সংবাদ পরিবেশন করা যায় 24 ঘন্টার মধ্যে, তাহলে কিন্তু আরো এলাকার মানুষের উপকারও করা যায়। 1.5 মিনিট 2 মিনিটের মধ্যে একটা ঘটনাকে প্যাকেজ আকারে প্রতিবেদন প্রকাশ করলো, কিন্তু এটাকে আরো ডিউরেশন কিভাবে বাড়ানো যায়। 2 মিনিটে বা 1.5 মিনিটে কিন্তু একটি ঘটনা বিস্তারিত দর্শকদের মাঝে তুলে ধরা একটি অসম্ভব। দীর্ঘ 2 দশক পর পশ্চিমা বিশ্ব অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয় দেশের অর্থনীতির নতুন সূচনা নিয়ে বেশ আশাবাদী ইরান। জ্বালানি তেল রপ্তানি বাড়ার পাশাপাশি ব্যাংকিং, বিনিয়োগ এবং বাণিজ্যিক খাতে বিনিয়োগের মাধ্যমে উচ্চ প্রবৃদ্ধির স্বপ্ন দেশটির। তবে ইউরোপের বৃহত্তম ব্যাংকগুলো বলছে, সব ধরনের আর্থিক খাত থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও ইরানে বিনিয়োগে এখনও অনিশ্চয়তা দূর হচ্ছে না ইউরোপের আর্থিক প্রতিষ্ঠানগুলোর। পারমাণবিক অস্ত্র তৈরির কার্যক্রম পরিচালনার অভিযোগে প্রায় 2 দশক ধরে অনেকটা অবরুদ্ধ ইরান। যুক্তরাষ্ট্র ও ইউরোপের মতো বিশ্বের বৃহত্তম এবং শক্তিশালী অর্থনৈতিক অঞ্চলগুলোর নিষেধাজ্ঞার কারণে তোপের মুখে ছিল ইরান। বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, ব্যাংকিং এবং আমদানি রফতানিতেও দেখা যায় স্থবিরতা। সেই নিষেধাজ্ঞা কিছুটা শিথিল হয় জুলাইয়ে তেহরানের সঙ্গে পশ্চিমা বিশ্বের পরমাণু চুক্তির মধ্য দিয়ে। এরপর আন্তর্জাতিক পরমাণু সংস্থার চূড়ান্ত প্রতিবেদনের ভিত্তিতে শনিবার ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেয় পশ্চিমারা। ইরানের উপর দীর্ঘদিন নজর রেখে নিশ্চিত হয়ে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। ইরান পরমাণু কর্মসূচি পরিচালনার ব্যাপারে আমাদের শর্ত পূরণ করেছে। এখন আমরা তেহরানের উন্নয়নে দেশটির আর্থিক খাত পুনর্গঠনে কাজ করব। Russian Federation, United Kingdom of Great Britain and Northern Ireland. নিষেধাজ্ঞা প্রত্যাহারের বছর দৈনিক অন্তত 5 লাখ ব্যারেল তেল রফতানি করতে পারবে তেহরান, যা আগামী বছর 25 ব্যারেলে পৌঁছাবে। এতে জ্বালানি খাত থেকে রাজস্ব আয় আগামী বছর বেড়ে দাঁড়াবে $1000 কোটি। নিষেধাজ্ঞা প্রত্যাহারের কারণে বিশ্বের বিভিন্ন দেশের অন্তত $13,000 কোটি রিজার্ভ দেশে ফেরত আনতে পারবে ইরান। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বলছে 2016-17 অর্থবছরে ইরানের আর্থিক প্রবৃদ্ধি 5% পৌঁছাতে পারে।
নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইরানের অর্থনৈতিক উন্নয়নে বিশ্বের বিভিন্ন দেশ এবং আর্থিক প্রতিষ্ঠান কোনো প্রতিবন্ধকতা ছাড়াই কাজ করতে পারবে। এটাই আমাদের বড় পাওয়া। আমরা চাই ইরান এবং পুরো বিশ্বে শান্তি বজায় থাকুক। তবে ইউরোপের বৃহত্তম ব্যাংকগুলো বলছে গ্লোবাল ফিনান্সিয়াল সিস্টেমের সাথে যুক্ত হতে আস্থা অর্জনের পাশাপাশি আরও অনেক প্রতিবন্ধকতা রয়েছে ইরানের সামনে। ভবিষ্যতে ইরানে বিনিয়োগের জন্য নিরাপদ পরিবেশ কতটুকু বজায় থাকবে এবং যুক্তরাষ্ট্রের সরকার পরিবর্তন হলে ওয়াশিংটনের সাথে ইরানের সম্পর্ক কতটুকু স্থিতিশীল থাকবে তা বিবেচনায় রেখে ইরানে বিনিয়োগ করার পরামর্শ ব্যাংকগুলোর। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। বাংলাদেশ জিম্বাবুয়ে টি-20 সিরিজের খবর। দ্বিতীয় ম্যাচেও দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়েকে 42 রানে হারিয়ে 4 ম্যাচ সিরিজে 2-0 এগিয়ে গেল টাইগাররা। খুলনায় আগে ব্যাট করে 3 উইকেটে 167 রানের চ্যালেঞ্জিং স্কোর পায় স্বাগতিকরা। জবাবে সাব্বিরের দুর্দান্ত বোলিংয়ে 8 উইকেটে 125 রান করে জিম্বাবুয়ে। অলরাউন্ড পারফরমেন্সের জন্য ম্যাচ সেরা হয়েছেন সাব্বির রহমান। টস নামের ভাগ্য পরীক্ষায় জিতে তামিম ও সৌম্যের ব্যাটে ভালো শুরু বাংলাদেশের, কিন্তু টাইগারদের ওপেনিং জুটি টেকসই হয়নি বেশি সময়। তাই দলীয় 45 রানে ব্যক্তিগত 23-এর ঘরে দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। এরপর উইকেটের চারপাশে সৌরভ ছড়াতে থাকেন সৌম্য সরকার। তবে দারুণ খেলতে থাকা সৌম্য নিজের ইনিংসটাকে লম্বা করতে পারেননি বেশি দূর। থামেন 33 বলে 4 বাউন্ডারি আর 3টি ওভার বাউন্ডারিতে ঝকঝকে 43 রানের ইনিংস খেলে। এরপর মাহমুদুল্লাহ আউট হলে কিছুটা চাপে পড়ে স্বাগতিকরা, কিন্তু চতুর্থ উইকেটে সাব্বির ও মুশফিক মিলে অতিথিদের উল্লাস বিষাদে পরিণত করেন উইকেটের চারপাশে রানের ফোয়ারা ছুটিয়ে। এই দুয়ের ব্যাটিং তাণ্ডবে বড় সংগ্রহের স্বপ্ন দেখে গ্যালারিতে উপস্থিত লাল সবুজের সমর্থকরা। কিন্তু হ্যামস্ট্রিং এর ইনজুরির কারণে ব্যক্তিগত 24 রান করে মাঠ ছাড়তে হয় মুশফিককে। বাকিটা সময় সাব্বির ও সাকিবের ব্যাট মেতেছিল রান উৎসবে। শেষ পর্যন্ত সাব্বিরের অপরাজিত 43 ও সাকিবের 27 রানে চড়ে 167 রানের ফাইটিং স্কোর পায় টাইগাররা। জবাব দিতে নেমে আস্কিং রেটের সাথে পাল্লা দিয়ে